আকাল কবিতাটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। একটা বিশেষ মুহূর্ত, আর তারপর জীবনে যেন সব থেমেই গেল, একটা গভীর শূন্যতা। হ্যাঁ, কবিতাটা পড়লে প্রথমেই ওই শূন্যতার অনুভূতিটাই কিন্তু মনকে ছুঁয়ে যায়। আমরা আজ এই কবিতার বিভিন্ন দিক, মানে এর ভাষা, ছবিগুলো আর মূল ভাবনাটা একটু বোঝার চেষ্টা করব, কেমন? নিশ্চয়ই। আর দেখুন, শুরুতেই ওই নামটা আকাল, এটা কিন্তু শুধু খাদ্যের অভাব নয়, তাই না? না না, একদমই তা নয়। এটা যেন একটা ভেতরের হাহাকার, একটা আবেগ বা অনুভূতির খরা। ঠিক, একটা রূপক। কবি এই শব্দটা দিয়েই পুরো কবিতার সুরটা বেঁধে দিয়েছেন আসলে। প্রথম স্তবকেই তো সেই মুহূর্তের ছবি, মানে এক শরতের সন্ধ্যা, জোনাকির আলো, আর তার মধ্যে একটা বিধ্বস্ত বেখেয়ালি বৃহস্পতিবার। একদিকে বেশ শান্ত মায়াবী একটা পরিবেশ, অন্যদিকে বিধ্বস্ত ও বেখেয়ালি। এই বৈপরীত্যটা কিন্তু খুব চোখে পড়ার মতো। হ্যাঁ, আর তারপরেই বলছেন, তারপর থেকে এ জীবনে ভালো লাগে নাই কখনো কোনো কিছু কোনোদিন আর। মানে ওই এক মুহূর্তেই সব শেষ। মনে হচ্ছে যেন তাই। ওই মুহূর্তের অভিঘাত এতটাই গভীর যে আর কোনো কিছুই মনকে স্পর্শ করতে পারছে না। জীবনের সব রং যেন এক নিমিষে মুছে গেল। এরপর দ্বিতীয় স্তবকে আসছে সেই মানুষটার কথা। ক্লান্ত চরণ, চোখে বিষণ্ণ চশমা, তার আড়ালে করুণ নয়ন। আবার তুলনাও করছেন দেখুন, কৃষ্ণচূড়ার মতো একটা মানুষ। কৃষ্ণচূড়া তো খুব ভাইব্রেন্ট, তীব্র রঙের ফুল, জীবনের প্রতীক। ঠিক, কিন্তু সেই মানুষটার দিকে তাকিয়ে কবির কি হচ্ছে? নিষ্পাপ মুখে হয়েছিল হৃদয় নাকাল। ব্যাপারটা কি? সৌন্দর্য দেখে কষ্ট পাওয়া? হতে পারে। হয়তো ওই কৃষ্ণচূড়ার মতো তীব্রতার পেছনেও একটা ক্লান্তি বা বিষণ্ণতা লুকিয়েছিল, যা কবির মনকে নাড়া দিয়েছে। অথবা ওই সৌন্দর্যটাই এমন অপ্রতিরোধ্য ছিল যে তা সামলানো কঠিন, একটা পীড়াদায়ক অনুভূতি তৈরি করেছে। এরপর তৃতীয় স্তবক, খুব ছোট কিন্তু ভীষণ জোরালো। দুচ্ছাই, কি আকাল নামল জীবনে! একদম। আগের স্তবকের ওই আলোড়নটা যেন এখানে এসে একটা স্পষ্ট ঘোষণায় পরিণত হল। ওই দুচ্ছাই শব্দটা একটা বিতৃষ্ণা আছে, একটা অসহায়তাও আছে। তার আকাল নামল, ব্যাস, এরপর আর কিছু বলার থাকে না। আবেগ যেন শুকিয়ে গেছে পুরোপুরি। এরপর থেকে আর কোনো কিছুই যেন ঢুকতে পারছে না কবির জগতে। পরের স্তবকগুলোতে আমরা দেখছি প্রকৃতি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঠ ফেটে যাচ্ছে তৃষ্ণায়, আকাশ কাঞ্জে বৃষ্টি হয়ে, ঋতু বদলাচ্ছে, শরৎ যাচ্ছে, হেমন্ত আসছে। শিশির পড়ছে, দুর্বাঘাস সতেজ হচ্ছে। প্রকৃতির এই যে স্বাভাবিক চক্র, নতুন জীবন ফিরে পাওয়া, এটা চলছেই। কিন্তু কবির মনে এর কোনো প্রভাব পড়ছে না। বাইরের জগৎটা সজীব হচ্ছে, কিন্তু ভেতরটা সেই একই ঊষর, অনুর্বর। এখানেই তো মূল দ্বন্দ্বটা, বাইরের সচল পৃথিবীর সাথে ভেতরের এই স্থবিরতার। প্রকৃতির চেষ্টাই শুধু নয়, সামাজিক জীবনেও দেখুন। ষষ্ঠ স্তবকে আছে শীতার্ত সময়ের কথা। সরস্বতী পুজো, মানুষের ভিড়, হলুদের রং। জীবনের স্বাভাবিক সব উদযাপন, আনন্দের উপকরণ। কিন্তু কবির কাছে এগুলো কি? মায়াময়ী জাল। এই মায়াময়ী জাল কথাটা বেশ ইন্টারেস্টিং। মানে এগুলো আকর্ষণ করছে, ডাকছে, কিন্তু কবি ধরা দিচ্ছেন না। স্পর্শ করতে পারছে না। এগুলোকে একটা ফাঁদের মতোই মনে হচ্ছে হয়তো। এমনকি বসন্ত, যা প্রাণের নতুন উচ্ছ্বাস নিয়ে আসে, সেটাও কবির কাছে বেগতিক বসন্ত। হ্যাঁ, বসন্ত মানেই তো রং, গন্ধ, নতুন আশা। কিন্তু যার জীবনে আকাল নেমেছে, তার কাছে এই প্রাণের উৎসব তো বেমানান, অপ্রত্যাশিত। তাই হয়তো বেগতিক। আর কোকিলের ডাক, সে তো বসন্তের দূত। কবি সেটারও নানান মানে খুঁজছেন, অভিশাপ, অভিমান, নাকি প্রিয়ার ডাক। কিন্তু কোনোটাই জোর পাচ্ছে না। সবই তার কাছে ক্লান্ত, নিস্তেজ। এই যে বিভিন্ন মানে খোঁজা, এটা আসলে কবির নিজের ভেতরের দ্বিধা, বিচ্ছিন্নতারই একটা ছবি। জীবনের ডাকটার কানে পৌঁছচ্ছে, কিন্তু সারাদিনের মতো মনের অবস্থা নেই। একদম সেই ডাকটা শক্তিহীন মনে হচ্ছে। আর কবিতার শেষে এসে দেখুন আবার সেই প্রথম স্তবকের শেষ লাইনটা ফিরে এলো। তবু সেই শেষ বিধ্বস্ত বেখেয়ালি বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, এই যে বৃত্তাকার গঠন, এটা পুরো ব্যাপারটাকে আরও জোরালো করে। এত কিছু ঘটে গেল, সময় গেল, ঋতু বদলালো, প্রকৃতি নতুন করে সাজল। কিন্তু কবির অবস্থা সেই একই জায়গায় আটকে আছে, সেই বৃহস্পতিবারে। ঠিক, তার ভেতরের আকাল কাটে না। সময়ের প্রবাহ সেই ক্ষতটা ভরাট করতে পারেনি। তাহলে মূল কথাগুলো যদি এক জায়গায় আনি,
একটা গভীর আবেগিক শূন্যতা যা কিছুতেই পূরণ হয় না, চারপাশের সব কিছুর প্রতি একটা চরম উদাসীনতা, আর সময়ও যেন এখানে ব্যর্থ। একদম। আর এই ভাবগুলো প্রকাশ করার জন্য কবি যে প্রতীকগুলো ব্যবহার করেছেন, আকাল, জোনাকি, কৃষ্ণচূড়া, ঋতুচক্র, কোকিল, এগুলো অসাধারণ। ভাষার ব্যবহারটাও দেখুন, ওই যে নাই, কক্ষনো, কোনো দিনের মতো নাবাচক শব্দের বারবার ব্যবহার। হ্যাঁ, শূন্যতাটাকে আরও তীব্র করে তোলে। আর কিছু অনুপ্রাসও আছে, যেমন বিধ্বস্ত বেখেয়ালি বা সজীব সতেজ স্নিগ্ধ, যা ভাষার সৌন্দর্য বাড়ালেও ওই বিষণ্ণ সুরটাকেই ধরে রাখে। আচ্ছা, কবিতাটা তো খুব ব্যক্তিগত একটা অনুভূতি নিয়ে লেখা মনে হয়, কিন্তু এই যে কোনো একটা ঘটনায় বা স্মৃতিতে আটকে পড়া, চারপাশের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এই অনুভূতিটা কি আসলে বেশ পরিচিত নয়? অনেকের জীবনেই তো এমনটা হয়। অবশ্যই, এখানেই কবিতাটার আবেদনটা সার্বজনীন হয়ে ওঠে। একটা তীব্র আঘাত বা অভিজ্ঞতার পর মানুষ যে দীর্ঘ সময় ধরে এমন একটা অসাড় অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে, সেই গভীর সত্যটা এক কবি এখানে তুলে ধরেছেন। এটা শুধু প্রেম বা বিচ্ছেদ নয়, যে কোনো গভীর মানসিক অভিঘাতের পরেও হতে পারে। সত্যি, খুব ভাবায় কবিতাটা। আচ্ছা, এই আলোচনার শেষে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য? নিশ্চয়ই, নিশ্চয়ই, ভাবার মতো বিষয় তো বটেই। আচ্ছা, এই যে আবেগিক আকাল, এটা কি সময়ের সাথে সাথে সত্যি মিলিয়ে যায়, নাকি কিছু শূন্যতা, কিছু ক্ষত এতটাই গভীরে চলে যায় যে তার কখনোই পুরোপুরি সারে না, আমাদের অস্তিত্বের অংশ হয়েই থেকে যায়? দারুণ প্রশ্ন। কবিতাটা এই প্রশ্নটাই যেন আমাদের দিকে ছুড়ে দেয়। ভাবার বিষয় রইল।